কিন্তু যাকে নিয়ে এত কলরব সে ঘুমে কাঁদা। আবির নিঃশব্দে হাসলো। তার বউ সম্পর্কে জানতে তার এখনো ঢের বাকি। প্রথমে বউকে ডাকবে ভাবলো, কিন্তু মেয়েটা এমনিতেই ক্লান্ত। তারপর যা কানাকাটি করেছে, খুব নেতিয়ে পড়েছে। ঘুমটা ভাঙলে নিশ্চয়ই মাথা ব্যথা করবে। সবই ঘুম থেকে ডেকে তুলতে বলে সে মাকে মিনমিন করে বলল, আম্মু না রাখলে হয় না? ইলমা হাসলো ছেলের কাণ্ডে। আহা, ছেলেটার তার কতটা বইয়ের কথা ভাবে। চোখ জোড়ালো ইলমার, কিন্তু না ওঠালে বরণ করে ঢুকাবে কিভাবে। সে আবিরকে বলল, বউ কোলে নিতে পারবি তো আব্বু? কেন নয় আম্মু? তাহলে দেরি কেন? ইলমার বলতে দেরি, কিন্তু আবিরের নিতে দেরি হলো না। ওভাবেই ঘুমন্ত অবস্থায় আবিরের কোলে করেই ইলমা বউকে বরণ করে ঘরে প্রবেশ করালো। এভাবে সব নিয়মকানুন শেষ করালো। ঘড়িতে তখন প্রায় 9টা। তারপর আবির একেবারে নেহাকে কোলে করে সিঁড়ি ডিঙ্গিয়ে নিজ রুমের উদ্দেশ্যে নিয়ে গেল। একেবারে না হয় শুয়ে দিবে বিছানায়। দোতলায় নিজের রুমের সামনে আরও অনু আর ফুফতো ভাই বোনেরা দরজা আগলে দাঁড়িয়ে থাকতে দেখলো আবির। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, সবে আমার ঘরের সামনে কি কি চাই তোদের? সবে একজোটে চেঁচিয়ে বলল। আবির ধমকে উঠল সবাইকে। কি করছিস কি সবাই? ঘুমাচ্ছে না? চেঁচাচ্ছিস কেন? সবে ভরকে গেল। আসলেই তো, কিন্তু তারা চেঁচালো এতে সমস্যা, অথচ আবির যে ধমক দিল তাতে চেঁচানো হলো না। আবিরের ফুপি ছেলে রনের শুধু প্রশ্নটা ভাবলো না, করে ফেল। আর করো আরেকটা ধমক খেলো। এবার রনির ছোট বোন রিয়া বলল, সরি ভাইয়া, কিন্তু টাকাটা দিয়ে দাও, আমরা চলে যাই, আর ডিস্টার্ব করব না। তোরা ডিস্টার্ব করার কে? মানে কি, টাকা দিবে না? আবিরের টেরা উত্তর। না। আরও এবার বিরক্ত হয়ে বলল, তোমার কি কষ্ট হচ্ছে না এতক্ষণ যে ভাবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো? মোটেই না, বউ আমার তুলোর মতো হালকা, চাইলে সারা রাত কাটিয়ে দিতে পারি এভাবে। মানে কি, তোমার কি ঘর লাগবে না নাকি? টাকা না দিলে কিন্তু পাবে না। না, লাগবে না। তাহলে কি করবে? কথা হলো আমার বউ আমার সাথে আছে, তাই যে কোনো ঘরে চলে যেতে পারবো। এবার অনু মুখ হলো। সে এতক্ষণ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কাজটা ঠিক করিসনি ভাইয়া। কোথায় ভেবেছিলাম ভাবিকে রুমে রেখে তোর থেকে টাকা আদায় করব, কিন্তু তুই বউ কোলে নিয়ে বাইরে থেকে গেলি। আরও এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ল। প্লিজ দে না ভাইয়া, প্লিজ। এই এই কি বলছিস? তুই তো কাকি করছিস? তোর 11 বছরে বড় আমি। আরও হক চুকিয়ে গেল আবিরের এহেন রিয়াক্টে। কিন্তু আপু যে বলে, কই তার বেলায় তো কিছু না। সে বললে যত দোষ। সে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, সরি ভাইয়া, আর হবে না, দাও না প্লিজ। আবির এবার মায়া হলো। ইস, তার বোনটা প্রায় কেঁদেই দিল। সে আর ঘাটল না তাদের উদ্দেশ্যে বলল, জন্মতে 3 হলে চলবে, এর বেশি নেই কিন্তু। ওরা ভেবে নিয়েছিল আবির দেবে না। হুট করে এভাবে বলে খুশিতে চিল্লিয়ে উঠল। আর ফলশ্রুতিতে আবির আবারও থমকেও বলল, আমার বউ জেগে গেলে টাকা ক্যান্সেল তোদের। সকালে জিপ কেটে ইশারায় সরি বলল। আবির ইশারায় দরজার সামনে থেকে সরতে বলল। ওরা সরতেই রুমে প্রবেশ করে বিছানায় নেহাকে শুইয়ে দিল। তারপর পকেট হাতটি মানি ব্যাগ বের করে 1000 টাকার কচকচে 12টা নোট আরুর হাতে দিল। ওদের খুশি দেখে কে, আবার দিল সবাই মিলে এক চিৎকার। পরক্ষণেই মনে পড়তেই আবিরের দিকে তাকলো সবাই, কিন্তু তাকাতেই আবিরের চোখ পাকানো দেখে সকলেই ভোঁদর। যদিও আর দৌড় না দিয়ে কি হবে, এখানে থেকেই বা কি লাভ, টাকা তো পেয়ে গেছে। ওরা যেতেই আবির দরজা আটকে বিছানার কাছে এসে দাঁড়ালো। বিছানায় দখল হয়ে শুয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। কি গভীর ঘুম তার বইয়ের। এত চেঁচামেচির পরও ভাঙল না। আবির হাসলো ঠোঁট গেলিয়ে। তার বইয়ের কপালে ছোট্ট শীতল এক পরতে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এসে না হয়ে একেবারে জাগে পেয়ে বউটাকে যেতে যেতে আওড়ালো, ঘুমপুরিটা আমার। রুমে ভালো লাগছিল না বিধায় ছাদে এসছে মোহনা। এখানে কিছু ফুল গাছ আছে তার। চাঁদের আলোয় ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে মৃদু মন্ত বাতাসে হয়তো তার আজকের মন খারাপেরা কোর্পের মতো উড়ে যাবে। বাড়ির সবাই কম বেশি যে যার যার ঘরে চলে গিয়েছে। আজ সবারই মন খারাপ, কেউই খাওয়া দাওয়া করেনি। আর নেহাকে বিদায়ের আগে যা খেয়েছে, মোনাও খায়নি কিছু। কিছুক্ষণ এখানে থেকে না হয় একেবারে শুয়ে পড়বে। অলরেডি ঘড়ির কাঁটা 11টার ঘরে।
কিন্তু ছাদের দরজা পার করার পরপরই একটা আবছা ছায়া দেখে মোহনা যেন কেঁপে উঠল। খানিক ভয় হলো তার। এমনিতে সে ভীতু নয়, হলে কি আর এত রাতে ছাদে আসতে পারতো তো না। ফিয়া হলে এতক্ষণ জ্ঞান হারাতো, কিন্তু সে আসবে এত রাতে। সে ভূতে বিশ্বাসী নয়, নয়তো চোর নয়তো। মোহনা ভালোভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চাঁদের আলোয় একটু ভালোভাবে খেয়াল করতেই একটা পুরুষালী অবৈ তার দৃষ্টিতে এলো। রেলিংয়ের উপর ভরদের সামনের দিকে ঝুঁকে আছে। এই কয়েক মাসের ব্যবধানে ওই ব্যক্তিটি কে হতে পারে তা চিনতে একটু অসুবিধা হলো না মোহনার। হয়তো উনিও এসেছেন মোহনার মতো মন হালকা করতে। আফটারঅল বোন তো, কষ্ট তো হবেই। মোহনা পা বাড়িয়ে এগুলো কিছু দূর জায়ানের নিকট যাওয়ার জন্য। পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। হয়তো না যাওয়াই উচিত, উনি না হয় ওনার মতো থাকুক। এমনটা ভেবে পিছু ফিরে যে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি কানে ভাসলো কারোর আকুতি ভরা ভারী কি স্বর। যাস না প্লিজ। মোহনা বিস্ময়ে হতবাক। জায়ান ভাই তো এইদিকে ফিরেছিল, তবে তাকে কিভাবে দেখলো? আবারও জায়ান ডেকে উঠল, এদিকে আয়। মোহনা দোমনা করে পিছু ফিরল। মাথা উপরে তুলে তাকাতেই জায়ানের সাথে দৃষ্টি মিলে গেল। আবারও চোখ নামিয়ে নিল সে। ইস, জায়ান ভাইটা কিভাবে জানি তাকিয়েছিল। আজকাল কেমন কেমন করে যেন তাকাই। মোহনার ভারী লজ্জা লাগে। কিরে আয়, কি হলো আবার? মোহনা এগিয়ে গেল, জায়ানের পাশাপাশি রেলিংয়ের উপর হাত দিয়ে ভর দিয়ে দাঁড়ালো। একটু মাথা তুলে উপরে থাকার আকাশটার দিকে তাকালো। আর যদিও তরমুজের ফালের মতো চাঁদ উঠেছে, তবু আলোর অভাব নেই। সাথে আছে মিটমিট করে জ্বলতে থাকা অসংখ্য তারা। মোহনা তাকিয়ে রইল। মন খারাপ? মোহনার অন্যমনস্ক জবাব, কারণ তখনও সে চাঁদ তারার খেলা দেখতে ব্যস্ত। জান আবার শুধালো। মোহনা তাকালো জায়ানের দিকে। তাকাতেই যেন হারিয়ে গেল, ডুবে গেল ওই নয়ন সায়রে। কি গভীর দৃষ্টি! মোহনা তাকিয়ে রইল। স্বয়ংবিদ ফিরল জায়ানের ডাকে। রাগ করেছিস আমার সাথে? মোহনা বিচলিত হয়ে বলল, আরে না না, রাগ করতে যাব কেন? তাহলে কথা বলছিস না যে? খেয়াল করিনি। জান আর কিছু বলতে পারল না। মোহনা বিষণ্ণ মনে আবারও আকাশের দিকে তাকালো। ওখান থেকে চোখ না সরিয়েই বলল, আপাই খুঁজছিল আপনাকে। তখন কোথায় ছিলেন আপনি? এই তো এখানেই। তার মানে আপনি সত্যিই জাননি? না। আপাই কষ্ট পেল তো? জানি, কিন্তু আমারও যে কষ্ট হচ্ছিল, সামনে গেলে দুজনেরই আরো বেশি হতো, তাই যাইনি। মোহনা তাকিয়ে রইল জায়ানের দিকে। জায়ান ততক্ষণে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে, দৃষ্টি তার অদূরে অন্ধকারে। মোহনা খেয়াল করল জায়ানকে সে এমন বিষণ্ণ হতে এর আগে কখনো দেখেনি। জায়ান আবারও বলতে বলল, দেখ, 8টা বছর দেশে ছিলাম না, আবার আসতে না আসতেই নেহুর বিয়ে হয়ে গেল, তাই খুব একটা সময় তার সাথে কাটাতে পারিনি। আফসোস হচ্ছে কেন আগে ফিরলাম না। অভিমানের অন্তরালে সবার ভালোবাসা অগ্রাহ্য করলাম। মোহনা এতক্ষণ জায়ানের কথা শুনছিল, তাও জায়ানের চোখের দিকে তাকিয়ে, যে চোখগুলো চাঁদের ক্ষীণ আলোয় চিকচিক করছিল। কিন্তু জায়ানের শেষ বাক্যটি শুনে মোহনার টনক নড়ল। অভিমান? হ্যাঁ তো, জায়ান ভাই অভিমানই বলেছে। তবে কি জায়ান ভাইয়ের যাওয়ার সাথে এই অভিমানের কোনো সম্পর্ক আছে? সে আপাইকেও তো বলতে শুনেছিল এমন কিছু, যদিও আপাই পুরোটা জানে না, কিন্তু তার জানা জরুরি। এমনটাই মনে হলো মোহনার, তাই সে জায়ানকে জিজ্ঞেস করে বসল, অভিমান? এটা কেন বললেন আপনি? মোহনার প্রশ্ন শুনে জায়ান থতমত খেয়ে গেল। ইস, পিচ্ছির সামনে ভুলভাল কথা বলে ফেলেছে, এখনো জানার সময় হয়নি তার। কই বললাম না তো, তুই ভুল শুনেছিস। ভুল না, ঠিকই শুনেছি, আপনি এটাই বলেছেন। জায়ান কথা ঘোরাতে বলল, একটা গান শোনা তো। গান? হ্যাঁ, ভালো লাগছে না? হয়তো গান টান শোনালে ভালো লাগবে। গান না হয় বুঝলাম, বাট টান ওইটা কিভাবে শোনাবো? জায়ান হেসে ফেল মোহনার কথায়। রেলিংয়ের উপর রাখা মোহনার পেলব হাতের উপর তার বৃহদায়কার হাতটা আলতো করে রেখে অনুরোধ করে বলল, ফাজলামো নয়, প্লিজ একটা শোনা। হাতের উপর হাত রাখে মোহনার কেমন জানি লাগলো। আবারও মন কেমন করা অনুভূতি জাগলো। জায়ান আবারও বলল, প্লিজ। মোহনা দোনমোনা করে মাথা নাড়ল, অর্থাৎ শোনাবে। মনে একটু নড়চে উঠতেই জায়ান তার হাত ছড়িয়ে ফেল। তারপর জায়ান রেলিংয়ের উপর
আরো আয়েসি ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইল অদূরে কোথাও, তারপর চোখ বন্ধ করে মোহনা তার রিনঝিনিয়ে কণ্ঠে গান ধরল। চারিদিকে নীরবতা, কোনো আওয়াজ নেই, বাতাসের শাঁসা শব্দ ছাড়া। মোহনা চোখ খুলো। পুরোটার সময় সে চোখ বন্ধ করেই গিয়েছে, আর জান এতক্ষণ অপলক তাকিয়ে দেখছিল। মোহনা পাশ ফিরতেই জান আবার সামনে তাকালো। নীরবতা ঘোচাতে মোহনাকে বলল, ভালোই গিয়েছিস। মোহনা হাসলো। যাক, পছন্দ হয়েছে গান। মনটা তবে ভালো করতে পারলো। এতে তারও মনটা ভালো হলো, কিন্তু পরক্ষণে জানের কথা শুনে চোখ মুখ কুঁচকে তাকালো। বাট এত গান থাকতে এটা শোনালি যে, বাই এনি চান্স ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছিস নাকি? মোহনার রাগ লাগলো। কই, মন ভালো আছে, ভালো ভালো কথা বলবে, তা না করে যত সব আজে বাজে কথা বলছে। কই, আর কাউকে তো এভাবে খেপে না, শুধু সে কেন? আজব তো। এমন হলে গান না শোনানোই বেটার ছিল। মোহনা গাল ফুলালো, তারপর ফ্যাস ফ্যাস গলায় বলল, এটা ঠিক না ভাইয়া, আপনি সব সময় আমাকেই খালি এমন করে বলেন। ভুল বললাম কি কিছু? অবশ্যই বলেছেন। কোথায়? আচ্ছা তুই একটা কথা বলতো। কি? তোকে যতবার আমি গাইতে দেখেছি ততবার তুই এমনই গান গেয়েছিস, ঠিক কিনা? আসলেই তো, মনে তো এমন গানই গেয়েছে, কিছুটা দুঃখী দুঃখী টাইপ, কিন্তু কি করবে সে, এমন গান ভালো লাগে তার। তবে এমন গান গাইতে গেলে যে তাকে খেতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু তবুও জান ভাই বুঝে না, তার সাথে এভাবে মজা নেয়। মোহনা আর কোনো কথা খুঁজে না পেয়ে জানের বাহুতে হালকা চাপড় মেরে ধ্যাত বলে দৌড় দিল নিচে যাওয়ার উদ্দেশ্যে। সে যেতেই জান হ হ করে হেসে উঠল, পাগলিটাকে রাগাতে পেয়েছে। একে রাগাতে এত ভাল লাগে জানের, তাই না রাগিয়ে পারে না সে। জান বলো, তোকে কি আর এমনি এমনি পিচ্ছি রাখি? তুই সত্যিই পিচ্ছি। হ্যাঁ, এখন বেশ ফুরফুরে লাগছে তার। মনার সান্নিধ্য সব মন খারাপেরা পালিয়েছে। যেন ঈষৎ হেসে নিচের উদ্দেশ্যে পা বাড়ালো। আবির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো, বিয়ের পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নিল। যা গরম পড়েছে, এতক্ষণ পড়েছিল কেমনে কে জানে, নাকি বিয়ের খুশিতে। এখন খুলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে, যেন কয়েক মন বোঝা শরীর থেকে নেমে গেছে। উফ, শান্তি। আবির টাওয়াল রেখে এসে দেখলো নেহা এখনো ঘুম। আবির হাসলো মনে মনে, তার বউটার এত ঘুম, আল্লাহ। কুম্ভকর্ণ বউ পেল সে। এরই মাঝে নখ হলো দরজায়। আবির সিটকিনি খুলতেই অনুকে খাবারের প্লেট হাতে দেখতে পেল। অনু মিষ্টি হেসে বাড়িয়ে দিল প্লেটটা, তারপর বলল, তাড়াতাড়ি ধর ভাইয়া, নেহা এখনো ঘুমে। পরক্ষণে জিভে কামড় দিয়ে বলল, সরি ভাবি, ঘুম। আবির হেসে ফেলল অনুর কাণ্ডে। প্লেটটা নিতে নিতে বলল, হ্যাঁ রে, যা তুই ঘুমিয়ে পড়। অনু দুষ্টুমির ছলে ভুরু নাচিয়ে বলল, আমাকে ঘুমোতে পাঠালেই তো বাঁচিস দেখছে, আর তোর সইছে না না? আবির চোখ পাকিয়ে তাকতেই অনু ফোতর। অনু চলে যেতেই আবির ফিক করে হেসে দিল। বোনগুলো পারো বটে, বড় ভাইকে কিভাবে কিভাবে বলে, একটু ভয় পায় না। আবির প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে দরজা আটকে বিছানার কাছে দাঁড়ালো। আলতো হাত নেহার মাথায় বুলিয়ে বলল, নেহু, এই বউ উঠবে না? আর কত ঘুমাবে? নেহার সারা শব্দ নেই। একটু নড়েচড়ে আবির হাতটা নিজের দুই হাত দিয়ে আগলে ধরে আরো আরাম করে ঘুমালো। আবির তা দেখে আরেক চুট হাসলো। এবার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকলো, নেহু, এই বউ, আরে ওঠো না বউ। নেহা এবার পিট পিট করে চোখ খুলল। নিজের কাছে, এতটা কাছে, মুখ দেখে হক চুকিয়ে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো। আবির হাতটাও ছিঁড়ে দিল। নেহার লজ্জায় হাঁসফাঁস লাগলো। ইস, আবির ভাইয়ের মুখটা তার কত কাছে ছিল। সে কেমন বেহের মতো তার হাতটাও জড়িয়ে ধরেছিল। নিশ্চয়ই আবির ভাইয়া তাকে ব্যয়হা নির্লজ্জ ভাবছে। আবির বুঝলো তার নববধূর অস্বস্তি হচ্ছে, লজ্জা লাগছে, তাই আর খাটলো না। বিছানা থেকে উঠে যেতে যেতে বলো, যাও ফ্রেশ হয়ে এসো, ভারী লেহেঙ্গা পাল্টে নাও। নেহা মাথা নাড়ল। আবির আবারও বলতে শুরু করলো, উফ, কি গরম! এই গরমে কেউ বিয়ে করে? আমি তো বাবা আর করবো না। তারপর নেহার দিকে তাকিয়ে বলো, এই তুমি করবে? নেহা বোকা বোকা চোখে তাকিয়ে রইল। কি বলছে আবির ভাই এসব? মাথার তারটার ছিঁড়ে গেছে নাকি? আবির আবার বলো,
চুপ থাকা সম্মতির লক্ষণ, তার মানে তুমি নিশ্চয়ই করবে। নেহা এবার তড়িঘড়ি করে মাথা নাড়ল, অর্থাৎ সে করবে না। আবির এবার ভুরু নাচল, বিপরীতে নেহাও তাই করলো। এমনটা করার আবির এবার চোখ পাকিয়ে তাকালো, আর তাতে নেহা অসহায় ফেস বানিয়ে রাখলো। আবির মুখটা ফিরে মৃদু হেসে বলল, ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি, অজু করিয়ে নামাজ আদায় করো। নেহা এবার গুটি গুটি পায়ে খাট থেকে নেমে দাঁড়ালো। আবিরকে বলল। আমার লাগেজ। আবির হাতের ইশারায় দেখিয়ে দিল। নেহা সেখান থেকে একটা মেরুন রঙা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। সে যেতেই আবির হুহা করে হেসে দিল। নেহার সামনে এতক্ষণ বহু কষ্টে চেপে রেখেছিল কি আদুরে তার বউটা, তার সাথে মজা করলো, আর সে কেমন বোকা বোকা চোখে তাকালো। দেখে খুব হাসি পেয়েছিল আবিরের, আবার ভুরু নাচালো, আর বিপরীতে সেও নাচালো। আর চোখ পাকিয়ে তাকাতেই এমন অসহায় চেহারায় তাকালো যেন খুব বড় অন্যায় করে ফেলেছে। আবির ঠোঁটের কোণে হাসি রেখে চলল জায়নামাজ আনতে। আল্লাহর নিকট শুকরিয়া জানাতে 2 রাকাত নফল নামাজ আদায় করবে তার বউকে নিয়ে, তারপর বাকি কাজ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছে নেহা, আর আবির বসেছে বিছানায়, দৃষ্টি তার বইয়ের দিকে। মেয়েটাকে ফ্রেশ হতে বলেছিল, আর মেয়েটা কি করলো, একেবারে গোসল করে বেরোলো। চুলও ভালো করে মোছেনি, এখনো টপ টপ করে পানি পড়ছে, যার দরুন পিঠের কাছে কালো রঙের ব্লাউজটা হালকা ভিজে লেপটে গেছে। হালকা মেরুন রঙা শাড়িতে ভেজা চুলে মেয়েটাকে যে কি অপূর্ব লাগছে তা বলার অপেক্ষা রাখে না। আবিরের দৃষ্টি যেন সরছে না। ভাইয়া, আবির ভাইয়া। নেহা ডেকে চলেছে, কিন্তু আবিরে কি আর সেই হুঁশ আছে? সে তো তার বউকে দেখতে ব্যস্ত, তাই কানটাকে আপাতত বিশ্রামে দিয়েছে। নেহা এবার পিছু ফিরে আবিরের দিকে তাকায়, দেখে যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নেহার অস্বস্তি হলো এভাবে তাকাতে দেখে, কিন্তু না ডাকলেই নয়, তাই অস্বস্তি নিয়ে আবারও ডাকলো। ভাইয়া, জায়নামাজটা কোথায় রাখবো? এবার আবিরের ধ্যান ভাঙে। সে ধীর পায়ে হেঁটে এসে নেহার হাত থেকে জায়নামাজটা নিয়ে বলল, আমি রাখছি, তুমি বসো। নেহা তাই করলো, বিছানার এক কোণে পা ঝুলিয়ে বসলো। আবির জায়নামাজ রেখে এসে তাকে বলল, চুল থেকে এখনো পানি পড়ছে, ভালো মতো মোছনি কেন? নেহা আমতা আমতা করলো। এটা তার ছোটবেলার অভ্যাস, গোসল করার পর আর ভালো করে চুল মুছে না সে। মায়ের কাছে প্রায় বকা খেত, আবার এই মাই তাকে মুছিয়ে দিত। নেহার হুট করেই মায়ের কথা বলে কান্না পেল, বেচার চোখগুলো টলমলো করছে। আবির বলল বেকায়দায়, এই মেয়ে আবার কাঁদে কেন? বাড়ির কথা মনে পড়ছে? তাই হবে হয়তো। আবির আলগোছে একটা তোয়াল এনে নেহার চুলগুলো আলতো করে মুছে দিতে লাগলো। আর এদিকে নেহা তো বিস্ময়ে হতবাক। এখন তার কান্না চাপিয়ে লজ্জারা বেশি হানা দিচ্ছে, কানগুলো যেন গরম হয়ে উঠেছে। কিন্তু আবির বেশ স্বাভাবিকতার সহিত কাজগুলো করছে, যেন এগুলো খুব নর্মাল। সে প্রায়ই করে এমন, নেই কোনো জড়তা, নেই কোনো আড়ষ্ঠতা। মোছা শেষে আবির নেহাকে বলল, চলো বারান্দায় যাই, ভালো লাগবে তোমার, যাবে? নেহা উপনিস মাথা নাড়ল। আবির এগিয়ে যেতেই সেও পিছু পিছু গেল। নেহা আগে বেশ কয়েকবার এসেছে আবিরের ঘরে, কিন্তু কখনোই আবিরের বারান্দা দেখার সৌভাগ্য তার হয়নি। আরও অনুর রুমগুলো বিপরীত দিকে, তাই তাদের বারান্দা থেকেও কখনো দেখতে পায়নি সে। নেহা চোখ ঘুরিয়ে চারিদিকে তাকালো। আয়তনে বেশ বড়ই বারান্দাটা, অন্তত পক্ষে তার বারান্দা থেকে তো বড় হবে। একটা ছোট কাউচ আসতে এক পাশে আর অন্য পাশে অনেকগুলো ফুলের টব আছে এখানে, সাথে আছে অনেক অনেক বাগান বিলাস। নেহার সবচেয়ে পছন্দের ফুল বাগান বিলাস। এখানে দেখে তার যে কি পরিমাণ খুশি লাগছে তা বলার বাইরে। আবির বসে পড়ল কাউচে, তারপর নেহার দিকে তাকিয়ে বলল, ফুলগুলো খুব পছন্দ না? নেহা আবিরের কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকাই, আলগোছে মাথা দুলিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়, তবুও মুখে বলে, জি, বাসায় ছিল আমার বারান্দায়, তবে এত বেশি না। ও, এখন ভালো লাগছে? হুম। নেহা উসখুস করতে লাগলো। আবির তা দেখে বলল, কিছু বলতে চাইছো তুমি? নির্দ্বিধাই বলতে পারো। নেহা মাথা দুলালো, জড়তা নিয়ে প্রশ্ন করলো, ইয়ে মানে ওই, হ্যাঁ বলো। মানে আপনি কি করে এলেন? আমি কি করে এলাম মানে? ওই যে বিয়েতে।
আপনি বর কি করে হলেন? আবির হতবাক হয়ে গেল। তার মানে নেহা কিছুই জানতো না? বাড়ির সবাই কিছু বলেনি তাকে? আচ্ছা, মেয়েটা থেকে না হয় ধীরে সুস্থে জানা যাবে। আবির বলল। প্রথম থেকে তো বর আমি ছিলাম, জানতে না? নেহার চোখ দুটো রসগোল্লার সাইজ খুব বড় হয়ে গেল। কি বলছি আবির ভাই এইসব? সে বর ছিল মানে? তাও প্রথম থেকে? কিন্তু আবির তো দাদা ভাইয়ের বন্ধুর নাতি ছিল। তাহলে সেখানে আবির ভাইয়া কিভাবে? সব কিছু যেন নেহার মাথার উপর দিয়ে যাচ্ছে। আবির আবারও প্রশ্ন করলো। নানা তোমাকে কিছু বলেনি? নেহা দুপাশে মাথা নেড়ে বলল। না তো। মামার বাড়ি থেকে আসার পর আমাকে হলুদের শাড়ি ধরিয়ে দিয়ে বলল আমার বিয়ে, আর পাত্র দাদুর ভাইয়ের বন্ধুর নাতি। আবির অবাকতার রেশ ধরে বলল। ও মাই গড, তার মানে তুমি বিয়ের কথা জানতে পেরেছো হলুদের দিন? নেহা উপর নিচ মাথা নাড়ল। কিন্তু তোমার বর সম্পর্কে কৌতূহল জাগেনি? এবার নেহা মনও রইল। সে তো সবার প্রতি অভিমান পুষে রেখে জানতে চায়নি, কিন্তু এটা আবির ভাইকে বলে সে নিশ্চয়ই নেহাকে বোকা ভাবতো। নয়তো এই যুগে এসে এত বোকা মেয়েও আছে যে কিনা বিয়ের আগে জানলো তার বিয়ে, বিয়েতে বসলো বরকে না জেনেই। এখন নিজেকে নিজে মারতে মন চাইছে নেহার। আবির কিছু একটা ভেবে বলল। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি বলছি। নেহা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আবির তাকে একবার পরখ করে বলতে শুরু করলো। আমাদের প্রথম বিয়েটা হয় 15 বছর আগে, ইসলামিক রীতি মেনে। বিয়ে রেজিস্টার হয়নি কারণ আমরা দুজনেই তখন অপ্রাপ্তবয়স্ক। তারপর এক একে আবির সব ঘটনাই নেহাকে খুলে বলে। আসলে নেহা এসব কিছুই জানতো না। সব জানার পর বড়দের উপর রাগ লাগছে না, বরং অভিমান হচ্ছে। তাকে তো বলাই যেত, সে কি পর নাকি? আবির এবার উঠে দাঁড়ালো, আলগোছি নেহার পাশে দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারছি তোমার ক্ষেত্রে সব হঠাৎ করে ঘটে যাওয়াই তুমি মানসিকভাবে প্রস্তুত নাও। নেহা মাথা তুলে তাকায় ঠিক আবিরের চোখের দিকে। দুই জোড়া চোখের দৃষ্টি মিলিত হয়। আবির বলতে থাকে, ইয়া, নো প্রবলেম, ইউ ক্যান টেক ইউর টাইম, ইটস অ্যাবসলিউটলি নর্মাল। তারপর আবির নিজের হাত বাড়িয়ে দিল। নেহাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে আমরা সব স্বাভাবিকভাবে শুরু করব একটা নতুন জীবন। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সব হবে। তুমি তোমার সময় নিতে পারো, কিন্তু অবশ্যই আমার পাশে থেকে। তারপর চোখের পলক ফেলে আশ্বস্ত করলো তাকে। নেহা মৃদু হেসে হাত রাখলো আবিরের হাতের উপর। বিনিময়ে আবিরও হাসলো। নেহার হৃদয়ে এক প্রশান্তি বিরাজ করছে। সে যতটা কঠিন ভেবেছিল ততটা কঠিন নয়, বরং মানুষটার সাহচর্যে সবই সুন্দর। দুজনে তারপর পাশ ফিরে সামনে তাকালো এই অর্ধখণ্ডিত চাঁদের দিকে। আজ চাঁদ সাক্ষী হলো একজোড়া মানবীর মধ্যিখানে হওয়া সন্ধিতে। এরপরের দিনগুলো খুব দ্রুতই কেটে গেল। মাস দেখ তো হবেই। সবের দিনগুলোই বেশ ব্যস্ততাই কাটছে। সবচেয়ে বেশি কাটছে মোহনার, কারণ তার এইচএসসি ফাইনাল চলছে। যদিও প্রায় সব শেষ, আর দুটো বাকি। এই গত 1.5 মাস সে ধুমসে পড়েছে। এটাই সব সময় হয়, সারা বছর যেমন তেমন। বাট পরীক্ষার সময় নো হাঙ্কি পাঙ্কি, শুধু পড়া আর পড়া। এবার সবচেয়ে বেশি হেল্প করেছে তাকে জায়ান। পড়াশোনায় গাইড করা থেকে শুরু করে প্রবলেম সলভ করে দেওয়া, এমনকি রাত জেগে পাশে বসে থাকাটাও জায়ানই করেছে। আর এই সব কিছুর মধ্যে দিয়ে তাদের মাঝে বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। বিশেষত মোহনার তরফ থেকে। সে আর জায়ান ভাইকে লজ্জা পায় না, তার সামনে নিজেকে গুটিয়ে নেয় না, আড়ষ্টতা ভাব কাজ করে না। গত মাস দেড়েকের মাঝে সবচেয়ে বেশি ভালো সময় কেটেছে নেহার। আবিরের সঙ্গে তার দাম্পত্য জীবন হয়েছে বেশ উন্নতি। সে আবিষ্কার করেছে এক নতুন আবিরকে, যাকে সে বিয়ের আগে একদমই চিনত না। মূলত বিয়ের আগের আর পরের আবিরের মাঝে বেশ পার্থক্য বিদ্যমান। আর কারোর কাছে না হলেও অন্তত তার কাছে আকাশ পাতাল তফাৎ লাগছে। যদিও ভালোই লাগছে তার, এমন জীবনসঙ্গী কে না চাই। বিয়ের পর ওদের কোথাও ঘোরা হয়নি, হানিমুনও যায়নি তারা, কারণ আবিরের ভার্সিটি। নেহার তো তখন ফাইনাল শেষ, কিন্তু আবির প্রফেসর হয় তার ছুটি ম্যানেজ করা বেশ মুশকিলের কাজ, তাই যাওয়া হয়ে ওঠেনি। জ্যান তাদের হানিমুনে যাওয়ার খরচাপাতি দিতে চেয়েছিল, বেস্ট ফ্রেন্ড আর বোনের বিয়ের ছোট্ট উপহার স্বরূপ, কিন্তু তাতে বাদশাতে সায়র। তার এক কথা, নেহা আবিরকে সিলেটে যেতে হবে, সাথে খান ও শেখ বাড়ির সকলকেও।
শায়র সকলকে নিজ বাড়িতে দাওয়াত দিয়েছে, এতে করে পুরো সিলেট শহরটাও ঘোরা হবে। শায়ররা বিয়ের পরপরই সিলেটে চলে গেছিল। তারা ভাই বোন দেশে এসেছে মাস তিনেকের জন্য। গত হওয়া সময়টা তারা এদিক ওদিক ঘোরাঘুরি করেই কাটিয়েছে। বাড়ির বড়রা এই প্রস্তাবে নারাজ, তারা কেউই যাওয়ার ইচ্ছে প্রকাশ করেনি। তারা চায় যাতে ছোটরা যায়, কিন্তু তখন কারোরই সময় সুযোগ হয়ে ওঠেনি। আবির জানিয়েছে আরও আর মোহনার এক্সাম শেষ হলে তার যাবে। খুব কষ্টে এক সপ্তাহর ছুটি ম্যানেজ করা গেছে, আর এক সপ্তাহ খানেকের মধ্যেই তারা বেরিয়ে পড়তে পারবে, কারণ বাকি দুটো এক্সাম শেষ হতে তাদের লাগবে 4 দিন। তারপর গোছগাছ করে আগামী শুক্রবার তারা বেরোবে বলে ঠিক করলো। শেষ পরীক্ষাটা দিয়ে মাত্রই বাসে এসেছে মোহনা। প্রচুর ক্লান্ত সে। অবশেষে আজ মাসখানেকের পরিশ্রমে ফাইনাল পরীক্ষাগুলো শেষ হলো। এবার সে কিছু সময়ের জন্য মুক্ত বিহঙ্গ। এসে ব্যাগটা সোফায় ছুঁড়ে চোখ বুজে গা এলিয়ে দিল। অন্য পাশের সোফায় বসেছিল ফারিস। ফোন স্ক্রলিং করছিল সে। মোহনা ফারিসকে খেয়াল করেনি, কিন্তু মোহনার ব্যাগ ছোড়ার আওয়াজ ধপ করে সোফায় বসে পড়ে ফারিস ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকালো। সে মেডিকেল থেকে এসেছে ঘন্টাখানেক আগে। মোহনা ওভাবেই নাফিসা বেগমকে হাঁক চালো। মা, ও মা, কোথায় তুমি? নাফিসার কোনো সার শব্দ নেই। মূলত উনি রান্নাঘরে নেই, কিন্তু মোহনা তো আর সেসব জানে না। মায়ের আওয়াজ না পেয়ে আগের চেয়ে বেশি বড় করে সে আবার চেঁচিয়ে ওঠে, মা, ও মা। ফারিস বিরক্তিতে নাক মুখ কুঁচকালো। এভাবে চেঁচানো লাগে? দেখতেই পাচ্ছি সার নেই, হয়তো নেই এখানে। মেয়েটা একদম জাতা, চিলিয়ে কানের পোকা বের করে দিচ্ছে, তবু থামাথামির নাম নেই। ফারিস এবার ধমকিয়ে উঠল, ওই মোহনলালের বাচ্চি, চেঁচাচ্ছিস কেন এভাবে? মাছের বাজার পেয়েছিস? এবার নাক মুখ কুচকালো মোহনা। আবারও ওই কুচ্ছির সম্বোধনটা করলো তাকে। ইস, কি বিচ্ছিরি নাম, মোহনলালের বাচ্চি, ইয়াক। মোহনা রাগান্বিত স্বরে বলল, আমার বাড়ি, আমি যা মন চাই তাই করব, তুই বলার কে? আর তোরে কয়বার বলছি এই নামে ডাকবি না আমাকে? ওই ফরিসে। আমার বাবার নাম কি মোহনলাল? আমার নামও তো ফারিস সেনা। তাহলে তুই ফরিসে, তোর বাপ দাদার 14 গোষ্ঠী ফরিসে। রাগে মোহনা কাঁপছে, ভুলভাল বকছে। কি বলছে সে আদৌ জানে না, জাস্ট বলার জন্য বলছে, বলতে হবে বলে বলছে, ঝগড়া করার জন্য বলছে। মোহনার কথা শুনে ফারিস এবার হো হো করে হেসে দিল। সে ফারিসের ঠিক আছে, তাই বলে বাপ দাদা 14 গোষ্ঠীও ফারিসে। ফারিসকে হাসতে দেখে মোহনার রাগ আরো বাড়ল। দাঁত কিরমির করলো সে। তারপর হাসি বেয়াদবটা। আজ মেজো বাবাকে নালিশ করবে সে। ফারিস হাসতে হাসতে বলল, বোন, তোকে তো পাবনাতেও জায়গা দিবে না। তুই যা, তার ছিঁড়া ওই পাগলগুলোরও মাথা খারাপ করে দিবি। মোহনার নাকের পেশি ফুলে ফেঁপে উঠেছে। সে ফুঁসতে ফুঁসতে বলল, তোকে এত ভাবতে হবে না, তুই থাক তোর মতো। আমার পিছে কেন লাগছিস? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর পিছে লাগবো? বলে ফারিস মোহনার লম্বা বিনুনিটা টান দিয়ে দৌড় দিল। মোহনাও ছুটল পেছনে। কেউ কারোর থেকে কম যায় না। মোহনাও দৌড় দিল ফারিসের পেছন পেছন। ফারিস পুরো বিল্ডিং রুম দৌড়ে হাঁপিয়ে উঠেছে, আর না পারতে ধপ করে সোফায় বসে পড়ল। বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বোন থাম, আর খেপা ষাঁড়ের মতো দৌড়াইস না, আমি আর পারতাম না। মোহনা ফারিসের সামনে গিয়ে ওর চুলগুলো 2 হাত দিয়ে টেনে ধরল। টানতে টানতে বলল, আর বলবি উল্টাপাল্টা কথা? দম তো এটুকুই, আমার সাথে লাগতে আসিস আরো, ফরিসের বাচ্চা ফরিসে। ফারিস 2 হাত জোর করে বলে, এবার থাম বোন, আমার ব্যথা পায় তো। চুলগুলো টাকলা বানিয়ে ফেললে তো কোনো বাপ আমারে মেয়ে দিবে না, তখন ফারিসাই থাকবো। ফারিসের বাচ্চা আর পয়দা করতে পারবো না। মোহনা ওর কথা শুনে চুল ছেড়ে খিলখিল করে হেসে উঠল। ফারিস হাফ ছেড়ে বাঁচল। ফাইনালি পাগলের থেকে ছাড়া পেয়েছি। কেন যে লাগতে গেছিল, সত্যি আজ তাকে টাকলা বানিয়ে দিত। ফারিস উঠে যেতে যেতে মুখ ভ্যাংচালো। মোহনাও ভেঙচি কাটলো। মোহনা আবার ডাকলো নাফিসাকে। মা, এক গ্লাস পানি দাও না। ফারিস সিঁড়িতে উঠতে উঠতে বলল, তুই কোথাকার নবাব জাদি রে? যা নিজে এনে খা। খবরদার অর্ডার করবি না, ছেড়ি মোহনলালের বাচ্চি। বলে ফারিস দৌড়ে উঠে গেল দোতলায়। আর মোহনা দাঁতে দাঁত চেপে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। এর সত্য সে তুলবেই তুলবে। দাঁত কেমে করে বলল, তোরে তো উচিত শিক্ষা দিবই দিব ফরিসে, নইলে আমিও মোহনলালের
বচ্চি না চুরি, মোহনা না। বলে নিজের মাথায় নিজের চাপড় মারল। ইস, কি উল্টাপাল্টা বকছে সে। সব দোষ ওই ফারিসের। ওকে তো সে দেখে নিবে। নিজেকে ও ফারিসকে বকতে বকতে মোহনা ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল।